নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা রহস্য গল্প বিদ্যুৎ বহ্নি। আজ থাকলো অন্তিম পর্ব। ওই দিনই সন্ধ্যার দিকে পাটনা থেকে ফিরে এলো সাধন মিত্র এবং বাড়িতে পৌঁছে ব্রজদুলালের মৃত্যু সংবাদ পেয়ে তো একেবারে স্তম্ভিত। কিরিটি সুখময় মল্লিককে পূর্বেই বলে রেখেছিল সাধন মিত্র ফিরলেই যেন তাকে একটা সংবাদ দেওয়া হয়। যে পুলিশ অফিসারটিকে কিরিটির নির্দেশেই সুখময় মল্লিক গড়চা লেনের বাড়িতে প্রহরায় রেখে গিয়েছিলেন, তার কাছ থেকে ফোনে সাধন মিত্রের পৌঁছানোর সংবাদ পেয়েই সুখময় কিরিটিকে সংবাদটা দেন এবং সাধন মিত্র গড়চা লেনের বাড়িতে এসে পৌঁছবার ঘণ্টাখানেকের মধ্যেই কিরিটি সুখময়কে সঙ্গে নিয়ে গড়চা লেনের বাড়িতে এসে হাজির হলো। সন্ধ্যার অন্ধকার তখন চারিদিকে ঘনিয়ে এসেছে। বাড়ির মধ্যে প্রবেশ করতেই ভৃত্য জীবন এগিয়ে এলো। জীবন, আজ্ঞে, সাধনবাবু আছেন বাড়িতে? সুকুমার মল্লিকই প্রশ্ন করেন। আজ্ঞে হ্যাঁ, উপরে আছেন তার ঘরে। তাকে একবার খবর দাও, বলো আমরা তার সঙ্গে দেখা করতে চাই। বসুন, আমি খবর দিচ্ছি। জীবন ওদের পার্লারে বসিয়ে খবর দিতে গেল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। প্রায় সঙ্গে সঙ্গেই সাধন মিত্র এসে পার্লারে প্রবেশ করল। সাধন মিত্রের চেহারাটা সত্যি দেখবার মতো। বেশ পরিষ্কার গায়ের রং, সুন্দরী বলা চলে। মুখে কয়েকটা বসন্তের ক্ষতচিহ্ন, চক্ষু দুটি বুদ্ধিদীপ্ত, ছুরির ফলার মতো যেন ধারালো চোখের দৃষ্টি। সাধন মিত্রের দিকে তাকিয়ে সুখময় মল্লিকই প্রশ্ন করেন, সাধন মিত্র আপনার নাম? হ্যাঁ। বসুন। কিরিটি এক দৃষ্টে চেয়ে চেয়ে দেখছিল সাধন মিত্রকে। মুখের মধ্যে কোথাও কোনো সেরকম বেদনা বা দুশ্চিন্তার চিহ্ন নেই। বেশভূষাও পরিপাটি এবং পোশাক দেখে মনে হয় বোধহয় কোথাও বেরোচ্ছিল। পরিধানে দামি লংস, ডবল কপের শার্ট, গলায় দামি একটি আমেরিকান টাই। সুকুমার মল্লিক বসবার জন্য অনুরোধ করা সত্ত্বেও সাধন মিত্র কিন্তু বসে না। যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে থাকে। সুকুমার মল্লিক আবার বলেন, ব্যাপারটা নিশ্চয়ই আপনি শুনেছেন সাধনবাবু? হ্যাঁ, মৃদু শান্ত কণ্ঠে প্রত্যুত্তর দেয় সাধন মিত্র। এখানে এসেই খবরটা পেলেন বোধহয়? সুখময় আবার জিজ্ঞাসা করেন। হ্যাঁ, টেরিবলি শকিং। তাছাড়া রেবেকা বলছিল। কি বলছিলেন মিস মণ্ডল? কিরিটি এবার প্রশ্নটা করে। বলছিল আপনাদের ধারণা নাকি ব্যাপারটা হত্যা, হোমিসাইড। হ্যাঁ, জবাব দেন সুখময় মল্লিক। কিন্তু হ্যাঁ, কারণ পোস্টমর্টেম রিপোর্ট যদিও এখন আমরা পাইনি, সুখময় কথা বলেন, তবু ব্যাপারটা যে আত্মহত্যা নয়, হত্যা, সেটাই আমাদের ধারণা। সাধন মিত্র চোখ তুলে তাকালো সুখময়ের দিকে। হত্যাই তাহলে আপনাদের স্থির ধারণা? হ্যাঁ, কিন্তু হঠাৎ কে তাকে হত্যা করতে যাবে আর কেনই বা করবে, এটা তো আমি বুঝতে পারছি না মিস্টার মল্লিক। সাধন মিত্র বলে, হোয়াই অ্যান্ড হোয়াই, অর্থাৎ কে করতে পারে আর কেন করলো, সেটুকু জানতে পারলে তো আমাদের যাবতীয় মুশকিল আসানি হয়ে যেত সাধনবাবু। কিন্তু আপনার কি ধারণা ব্যাপারটা তা নয়? সুখময় মল্লিক সুধান। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আমার অন্তত তা মনে হয় না।
কারণ আপনারা জানেন না, কিন্তু আমি তাকে অনেকদিন ধরে জানতাম। তার কোনো শত্রু থাকতে পারে আমি বিশ্বাসই করতে পারি না। তাছাড়া বলুন, থামলেন কেন? না, কিছু না। আই সিম্পলি ডোন্ট বিলিভ ইট। রাদার আই কান্ট বিলিভ ইট। আমি বিশ্বাস করতে পারি না। সহসা ওই সময় কিরিটি শান্ত কণ্ঠে সাধন মিত্রের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তাহলে কি আপনার ধারণা মিস্টার মিত্র উনি আত্মহত্যাই করেছেন? সত্যি কথা বলতে কি, সেরকম কিছুই আমি ভাবতে পারছি না। কেনই বা আত্মহত্যা তিনি করতে যাবেন? সাধন মিত্র বলে। কেন? মিস্টার সাহা সত্যিকারের বুদ্ধিমান, বিবেচক ও স্থিতধী লোক ছিলেন। আত্মহত্যা করবার মতো টেম্পারমেন্ট কোনোদিন তার ছিল না। তাছাড়া 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 মান, যশ, অর্থ, প্রতিপত্তি সবই তো বেশি পেয়েছিলেন, এবং যতদূর জানি খুশি ছিলেন। সেক্ষেত্রে হঠাৎ কেন আত্মহত্যা করতে যাবেন? আচ্ছা মিস্টার মিত্র, কিরিটি আবার কথা বলে, বলুন। অফিস সংক্রান্ত কাজেই শুনলাম আপনি মিস্টার শাহকে নাকি মাদ্রাজ থেকে আকস্মিকভাবে ট্রাঙ্ক কল করে ডেকে এনেছিলেন। হ্যাঁ, এনেছিলাম। পাটনার ব্রাঞ্চ অফিস সংক্রান্ত একটা জরুরি ব্যাপারে তার উপস্থিতির প্রয়োজন হয়েছিল বলে তাকে ডেকে আনতে বাধ্য হয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত তো তিনি পাটনা যাননি। না, আমাকেই পাঠিয়েছিলেন। আচ্ছা মিস্টার মিত্র, আপনি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এবং আপনাকে তিনি যেমন স্নেহ করতেন তেমনি বিশ্বাসও করতেন শুনেছি। ঠিক শুনেছেন। তার জীবনের অনেক কথাই আশা করতে পারি আপনি জানেন। কি জানতে চান বলুন স্পষ্ট করে। জানা থাকলে নিশ্চয়ই বলবো। মিস্টার মিত্র, বলুন। তার সম্পর্কে অনেক কথাই বললেন, কিন্তু একটা কথা বলেননি। কি বলিনি? বলছিলাম তার চরিত্র কেমন ছিল। বহুদিন ধরে তিনি বিপত্নিক ছিলেন শুনেছি। সেরকম একটু আধটু দুর্বলতা মানুষ মাত্রেরই থাকে, বিশেষ করে ওই রকম বয়সে উইডোয়ার হলে। তাহলে খুলেই বলি মিস্টার মিত্র, কিরিটি বলে। আমি জানতে চাইছিলাম তার সঙ্গে রেবেকা মণ্ডলের সম্পর্কের কথাটা। মুহূর্তকাল সাধন মিত্র চুপ করে থাকে। তারপর মৃদু একটা হাসি তার ওষ্ঠ প্রান্তে দেখা দেয়। কই জবাব দিলেন না তো আমার প্রশ্নের? কিরিটি আবার বলে, বোধহয় একটু দুর্বলতা ছিল ওইদিকে তার। শুধু দুর্বলতাই? হ্যাঁ, আর কি বলবো বলুন। আর কিছু জানেন না আপনি? দেখুন, আমি তাকে অত্যন্ত ভক্তি করতাম, শ্রদ্ধা করতাম, এবং আপনারা শুনেছেন কিনা জানি না, তার স্নেহ ও সাহায্য না পেলে আজ আমি যা হয়েছি তা হতে পারতাম না। আর বেশি কিছু তার সম্পর্কে আমার পক্ষে বলা সম্ভবপর নয়। আমাকে ক্ষমা করবেন। অতঃপর উভয় পক্ষই কিছুক্ষণ কেউ কোনো কথা বলে না। সুকুমার মল্লিক বোধহয় ভাবছিলেন আর কি প্রশ্ন তাদের থাকতে পারে সাধন মিত্রকে। কিরিটির মুখের দিকে তাকান সুকুমার মল্লিক। কিরিটি একটা সিগারে অগ্নিসংযোগ করছিল একটা জ্বলন্ত কাঠি দিয়ে। সিগারটা ধরে উঠলে কাঠিটা ফু দিয়ে নিভিয়ে ফেলে দিয়ে তাকালো আবার সাধন মিত্রের মুখের দিকে। আচ্ছা মিস্টার মিত্র, মিস্টার সাহার আত্মীয় স্বজন কে কোথায় আছে জানেন কিছু? তার বড় ভাইয়ের দুটি ছেলে ও একটি মেয়ে আছে জানি। দুই ছেলে এক মেয়ে? হ্যাঁ, এবং তাদের সম্পর্কে যতটুকু জানি, একজন প্রশান্ত সাহা। বেশি দূর লেখাপড়া শেখেননি, এই কলকাতা শহরেই অ্যালান ইলেকট্রিক্যালস কোম্পানিতে চাকরি করেন। বিয়ে থা শুনেছি করেননি। দ্বিতীয় সুশান্ত সাহা আইএ পর্যন্ত পড়েছিলেন, শেয়ার মার্কেটের দালাল। ভালোই বোধহয় উপায় করেন। তবে নেশা ও রেশের মাঠে শুনেছি পকেট সর্বদাই খালি থাকে। ভাইজি শ্রীমতী দেবী, হাসপাতালের নার্স। বিয়ে থা করেননি। তারা এ বাড়িতে যাতায়াত করেন না? শ্রীমতী দেবী দু একবার মনে পড়ে এসেছেন, তবে ভাইপোদের কখনো তিনি বাড়িতে ঢুকতে দিতেন না। তবু সে মাঝে মধ্যে সুশান্ত ঝড়ের মতো তার অফিসে গিয়ে হাজির হতেন। কেন? টাকার জন্য। টাকা দিতেন মিস্টার সাহা ভাইপোকে? দিতেন। ভীষণ চোটে রাগারাগি করতেন, কিন্তু দিতেন। কারণ আমার মনে হয়েছে বরাবর ওই জুয়ারি নেশাখোর উচ্ছৃঙ্খল লোকটাকে মুখে রাগারাগি করলেও উনি ভালোই বোধহয় সত্যি বাঁচতেন তাকে ভাইপো ও ভাইজিদের মধ্যে।
আচ্ছা, প্রশান্তবাবু আসতেন না কখনো তার কাকার কাছে? না, আসতে তাকে কখনো দেখিনি। আচ্ছা সাধনবাবু, কোনো উইল মিস্টার সাহা করে গিয়েছিলেন বলে জানেন? করেছেন বলেই জানি। নিশ্চয়ই করে জানেন না কিছু? না, তবে আপনি সাহা কোম্পানির সলিসিটার রূপচাঁদ চ্যাটার্জিকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, তিনি সব জানেন। সাধন মিত্রের কথাটা শেষ হলো না। ঘরের মধ্যে স্যুট পরিহিত 27-28 বৎসরের একটি সুশ্রী যুবক এসে ঢুকল। আগন্তুক কারোর দিকে না তাকিয়ে একেবারে সোজাসুজি সাধনের দিকে তাকিয়ে বলে, এই যে সাধন মিত্তির, হোয়াট অল দিস? কাকা নাকি সুইসাইড করেছে? সাধন মিত্র কোনো জবাব দেয় না। তার আগেই সুখময় মল্লিক আগন্তুকের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, কে আপনি, জিজ্ঞাসা করতে পারি কি? সুখময়ের প্রশ্নে আগন্তুক ফিরে তাকালো সুখময়ের দিকে। কে আমি? ইয়েস, পুলিশ অফিসার। অফকোর্স ইউ ক্যান আস্ক দ্যাট। আমার নাম সুশান্ত সাহা। আপনি কার কাছে শুনলেন সুশান্তবাবু যে আপনার কাকা সুইসাইড করেছেন? কার কাছে আবার? আজ অফিসে গিয়েই তো শুনলাম। আজ কখন অফিসে গিয়েছিলেন আপনি? কিরিটি এবার প্রশ্নটা করলো। কেন, দুপুরবেলা। আপনার দাদা কোনো সংবাদ পাননি? গড নোস। আপনি দেননি? নো স্যার। কেন? কেন আবার কি? ইট ইজ দেয়ার হেডেক, নট মাইন। কথাটা বলে সুশান্ত সাহা ঘর থেকে বের হয়ে যাচ্ছিল, কিন্তু কিরিটির ইঙ্গিতে সুখময় তাকে ডাকলো। সুশান্তবাবু, কোথায় যাচ্ছেন? উপরে। কিরিটি বলে, এখন যাবেন না। যাব না? বাট হোয়াই? কেন যাব না বলুন তো? তাছাড়া হু আর ইউ? আমি থানার ওসি, সুকুমার বললেন। ওসি? আই সি। তা আমি উপরে যাব না কেন, শুনতে পারি কি? জীবিত থাকতে তিনি আপনার এ বাড়িতে আসা যখন পছন্দ করতেন না, তখন তার উইল না জানা পর্যন্ত আপনাকে তো আমরা এ বাড়ির উপরে যেতে দিতে পারি না। পারেন না? বাঁকা দৃষ্টিতে তাকালো সুশান্ত সুকুমারের দিকে। না। ননসেন্স। আমার নিজের কাকার বাড়ি এটা, আর আমরাই তার সব। তা আমরাও জানি সুশান্তবাবু, তবু সেটা এখনো প্রমাণ সাপেক্ষ। কিরিটি শান্ত কণ্ঠে বলে। মানে কি আবার প্রমাণ সাপেক্ষ? আমরা তার ভাইপো কিনা? না, তার মৃত্যুর পর আপনাদের এ বাড়িতে প্রবেশের কোনো সত্যিকারের আইনত অধিকার আছে কিনা সেটাই প্রমাণ সাপেক্ষ। প্রমাণ সাপেক্ষ? তা আমাদের নেই তো কার আছে শুনি? আইনত তার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমরা ছাড়া আর কারা? কথাটা আপনার যেমন মিথ্যা নয় সুশান্ত বাবু, তেমনি এও মিথ্যা নয় যে জীবিত থাকাকালীন কোনোদিন আপনাদের এখানে তিনি প্রবেশ করতে দেননি। কে বললে? যেই বলুক, কথাটা যে সত্যি আপনি কি অস্বীকার করতে পারেন? নিশ্চয়ই করি। নিশ্চয়ই ওইসব আজগুবি কথা সাধন মিত্তির বলেছে আপনাদের। ওকে, দেখে নেব সাধন মিত্তির। আমিও সুশান্ত সাহা। কথাটা বলে সাধনার দিকে কটমট করে তাকিয়ে বোধহয় ঘর থেকে পুনরায় বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় দরজার দিকে সুশান্ত, কিন্তু সঙ্গে সঙ্গে কিরিটি আবার বাধা দেয়। যাবেন না সুশান্ত বাবু, আপনার সঙ্গে আরও কিছু আমাদের কথা আছে। ঘুরে দাঁড়ালো সুশান্ত সাহা দরজার মাঝ বরাবর গিয়ে, এবং ভ্রু দুটো কুচকে কিরিটির দিকে তাকিয়ে বলে, কথা আছে আমার সঙ্গে? হ্যাঁ, কিন্তু আমার আপনার সঙ্গে কোনো কথা নেই, বলে আবার পা বাড়াবার চেষ্টা করে সুশান্ত। বাধা দিলেন এবারে সুখময় মল্লিক। আপনার না থাকলেও আমাদের আছে, দাঁড়ান। আমি যদি না শুনি আপনাদের কথা, আমাকে জোর করে শোনাবেন নাকি? শান্ত কণ্ঠে এবার কিরিটি বলে, প্রয়োজন হলে শোনাতে হবে বই কি। শুধু আপনি কেন, তার আত্মীয় স্বজন বা পরিচিতদের মধ্যে প্রত্যেকেই, যারা তার সম্পত্তির ব্যাপারে ইন্টারেস্টেড, তাদের প্রত্যেককেই আমাদের প্রয়োজন। কারণ 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 ব্রজদুলাল বাবু আত্মহত্যা করেননি, তিনি নিহত হয়েছেন। কি? কি বললেন? বললাম কেউ তাকে হত্যা করেছে, এবং তাদেরই কারো পক্ষে সেটা সম্ভব বেশি যারা তার সম্পত্তির ব্যাপারে ইন্টারেস্টেড ছিল। সুশান্ত অতঃপর কিছুক্ষণ যাবে কিরিটির মুখের দিকে চেয়ে থাকে, তারপর শান্ত কণ্ঠে বললে, আই সি। তাহলে আপনার ধারণা আমাদের মধ্যেই কেউ না কেউ তাকে হত্যা করেছি তার সম্পত্তির লোভী। আপাতত সেটাই কি স্বাভাবিকভাবে মনে হয় না সুশান্ত বাবু? চমৎকার।
তাহলে এই ধরে নেব যে আপনারা আমাকে কাকার সম্ভাব্য হত্যাকারী হিসাবে অ্যারেস্ট করবেন? না, অ্যারেস্ট করছি না। তবে যতক্ষণ না আপনাদের প্রত্যেকের উপর থেকে পুলিশের সন্দেহ সম্পূর্ণভাবে দূর হয়, আপনারা প্রত্যেকেই সন্দেহের তালিকার মধ্যে থাকবেন, বললে আবার কিরিটি। হুম, তাহলে এখন আমাকে কি করতে হবে সেটা জানতে পারি কি? হ্যাঁ, যতক্ষণ না এই ব্যাপারে সম্পূর্ণ মীমাংসা হয় আপনি এ বাড়িতে যেমন ঢুকতে পারবেন না, তেমনি আপনার বর্তমান কলকাতার রেসিডেন্স থেকে কোথাও যেতে পারবেন না পুলিশের পারমিশন ব্যতীত। বেশ, তাই হবে। আপনি এবারে যেতে পারেন। সুশান্ত সাহা ঘর থেকে বের হয়ে গেল। পরের দিন ময়নাতদন্তের রিপোর্ট ও কাচের গ্লাস ও সঙ্গের বোতলের কেমিক্যাল অ্যানালিসিসের রিপোর্ট পাওয়া গেল। গ্লাসে বা বোতলের মধ্যে কোনো রকম বিষ যেমন পাওয়া যায়নি, তেমনি মৃতদেহ কোনো রকম বিষের সন্ধান মেলেনি। ময়নাতদন্তকারী ডাক্তার রিপোর্ট দিয়েছেন মৃত্যুর কারণ হাই ভোল্টের ইলেকট্রিক কারেন্ট। তালুকদার এই রিপোর্টটা নিয়ে এসেছিল কিরিটের এখানে। তিনি বলেন, ব্যাপারটা কেমন হলো কিরিটি? এই যে কেমন গোলমাল হয়ে গেল। রিপোর্টগুলো দেখবার পরই কিরিটি যেন কেমন আত্মচিন্তায় সমাহিত হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। হাতের ধরা পাইপটা নিভে গিয়েছিল। সেটাই পুনরায় অগ্নিসংযোগ করে কিরিটি বলে, যদিও হত্যাকারী নিঃসন্দেহে খুব চতুর এবং অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে হত্যার ব্যাপারে, তবু বলবো সেদিককার একটা ব্যাপার তাকে, যাকে বলে সুবর্ণ সুযোগ এনে দিয়েছিল। বিস্ময়ের সঙ্গে প্রশ্ন করেন তালুকদার, সুবর্ণ সুযোগ এনে দিয়েছিল একটা ব্যাপার? হ্যাঁ। কি বলতো? কারোরই তো ব্যাপারটা অজানা থাকবার কথা নয় তালুকদার, কারণ ওই দিন সকালেই কাগজে ঘোষণা করা হয়েছিল কলকাতা শহরে কোনো কোনো এলাকায় সেদিন রাত্রে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কথাটা একটু পরিষ্কার করে বলো তো। এখনো ঠিক বলতে পারছি না তালুকদার, কারণ একটা জায়গায় এসে আমার চিন্তার যোগসূত্রটা ছিঁড়ে যাচ্ছে। আচ্ছা কিরিটি, তালুকদার প্রশ্ন করেন, এখনো কি তোমার ধারণা ব্যাপারটা হত্যাই? নিঃসন্দেহে। আত্মহত্যা আদৌ নয়। সৌভাগ্যপ্রদ যদুলাল সাহার দেহে তার অজ্ঞাতেই হাই ভোল্টেজের ইলেকট্রিক কারেন্ট পাস করিয়ে তাকে মুহূর্তে হত্যা করা হয়েছে। হলো কি? ঠিক তাই। কিন্তু সেটা কেমন করে সম্ভব হলো? কেমন করে যে সম্ভব হলো সেটাই ভাবছি এখন। তবে সম্ভব হয়েছিল নিশ্চয়ই, নচেত ওইভাবে তাকে অতর্কিতে মৃত্যুবরণ করতে হতো না। তারপরে একটু থেমে হঠাৎ কি একটা কথা মনে পড়ায় কিরিটি বলে, ভালো কথা তালুকদার, সাহার সেই শয়নকক্ষটা লক আপ করে রাখা হয়েছে না? হ্যাঁ, কেন? তুমি তো সুকুমার বাবুকে ঘরটাতে তালা বন্ধ করে রাখতে বলে দিয়েছিলে। একটু বসো তালুকদার, আমি চট করে একটা টেলিফোন করে আসি। কাকে ফোন করবে? সুকুমার বাবুকে। কিরিটি ঘর থেকে উঠে গেল। তালুকদার অতঃপর সোফাটায় বসে একটা পিক্টোরিয়াল সাপ্তাহিক ইংরেজি ম্যাগাজিনের পাতাগুলো উল্টে উল্টে ছবি দেখতে থাকেন। পুলিশের বড়কর্তা ওই দিন সকালেই তালুকদারকে ডেকে ব্রজদুলাল সাহার হত্যার রহস্যজনক ব্যাপারটার যাবতীয় দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। সেই সূত্রেই ওই দিন সন্ধ্যায় কিরিটির শরণাপন্ন হয়েছিলেন তালুকদার। কারণ থানা অফিসার সুখময় মল্লিকের কাছে গিয়ে শুনেছিলেন কিভাবে ঘটনাচক্রে কিরিটি ব্রজদুলালের হত্যার পরের দিন গিয়ে অকুস্থ থানা হাজির হয়েছিল। কিন্তু কিরিটির ওখানে এসে তার মতামত শুনে ব্রজদুলালের হত্যার রহস্যের মীমাংসার ব্যাপারে যে খুব বেশি আশান্বিত হয়েছেন তা নয়। অথচ এও সে ভালোভাবেই জানে যে কিরিটি ওই হত্যা রহস্যের মীমাংসায় পৌঁছবার একটা না একটা পথ খুঁজে পেয়েছে যদিও, তথাপি সে নিজে থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে যতক্ষণ না মুখ খুলবে, যতক্ষণ যতটুকু সে বলেছে তার বেশি জানবার আর কোনো উপায়ই নেই। একটু পরেই কিরিটি ফিরে এলো একেবারে বাইরে বেরোবার বেশভূষায় সজ্জিত হয়ে। রাত তখন বোধ হয় 7:45। গ্রীষ্মের রাত। 7:45 বিশেষ করে কলকাতা শহরে তো এমন কিছুই নয়, একেবারে সন্ধ্যারাত্রি বললেও বেশি বলা হয় না। কিরিটির পরিবর্তিত বেশের দিকে তাকিয়ে তালুকদার প্রশ্ন করেন, কোথাও বেরোচ্ছ নাকি এখন? হ্যাঁ, একটু ঘুরে আসা যাক। তোমার হাতে যদি তেমন জরুরি বা প্রয়োজনীয় কোনো কাজ না থাকে তো আমার সঙ্গে যেতে পারো। কিরিটি টোবাকো পাউচ ও লাইটারটা হাতে তুলে নিতে নিতে ওর মুখের দিকে তাকিয়ে বলে কথাগুলো। তালুকদার ম্যাগাজিনটা টেবিলের উপর রেখে দাঁড়িয়ে বলেন,
না, অন্য কোনো কাজ তেমন নেই। তোমার এখানেই তো এসেছিলাম। চলো। রাস্তায় বের হয়ে দুজনে একটা ট্যাক্সি নেয়। ট্যাক্সিওয়ালা কিরিটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, কোন দিকে যাবো বাবুজি? গড় চালেন চলো, কিরিটি বলে। পার্শ্বে উপবিষ্ট তালুকদার গড় চালেন কথাটা কানে যেতেই কিরিটির মুখের দিকে তাকান। গাড়ি তখন গড় চালানের দিকেই ছুটে চলেছে। কিন্তু গাড়ি কিছু দূর এগোবার পরই কিরিটি ড্রাইভারকে সোজা এগিয়ে যেতে বলল একটা রেস্তোরাঁর দিকে, চায়ের পিপাসা পেয়েছে বলে। পান্থশালা ওই পাড়ারই একটা আধুনিক রেস্তোরাঁ। রেস্তোরাঁটি খুব বেশি দিনের নয়, কিন্তু বেশি দিনের না হলেও মালিক প্রচুর অর্থ ব্যয় করে আধুনিক সাজ সরঞ্জাম ও আরামের ব্যবস্থায় রেস্তোরাঁটি সত্যিকারের যাকে বলে আকর্ষণীয় করে তুলেছিল। সামান্য কয়েক মাসেই পান্থশালা রেস্তোরাঁ প্রিয় লোকেদের কাছে ওই অঞ্চলের আকর্ষণের অন্যতম বিলাস ও আরাম কেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল। রেস্তোরাঁটির মধ্যে একটি ব্যবস্থা বিশেষ ছিল। তরুণ ও তরুণী খরিদ্দারের জন্য ছোট ছোট নির্জন কিউবিকলস। কাজেই অল্প বয়সের কলেজের ছাত্রছাত্রী ও তরুণ তরুণী খরিদ্দারদের ভিড়ই ছিল সর্বাপেক্ষা বেশি পান্থশালায়। কিরিটি ও তালুকদার যখন পান্থশালায় এসে ঢুকলো, রাত তখন 8:15। বিরাট হলঘরের এক কোণে একটা টেবিলে মুখোমুখি বসে 2 কাপ কফির অর্ডার দিল কিরিটি দুজনের জন্য। কিরিটি লক্ষ্য করেনি, তার ঠিক হাত 10 দূরেই দেওয়াল ঘেঁষে আলো আধারির মধ্যে অন্য একটা টেবিলে মুখোমুখি বসেছিল 2 কাপ চকলেট ড্রিঙ্ক ও কিছু স্যান্ডউইচ নিয়ে দুটি যুবক যুবতী, মিস রেবেকা মণ্ডল ও সাধন মিত্র। ওদের পরস্পরের মধ্যে নিম্নলিখিত কথাবার্তা চলছিল। রেবেকা বলছিল, কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আমার আর উপায়টা কি বলো সাধু? যার চাকরি করছিলাম, যে দয়া করে তার গৃহে স্থান দিয়েছিল, সেই যখন চলে গেল তখন আর দাবি কোথায় আমার ওখানে থাকবার? আর থাকতেই বা দেবে কে আমাকে? মৃদু কণ্ঠে সাধন বলে, নতুন করে দাবিরও তো সৃষ্টি হতে পারে আবার। নতুন দাবি? মন্দ বলনি কথাটা সাধন। প্রশান্ত, সুশান্ত ও শ্রীমতী সাহাও এসে ওই বাড়িতে আর যার যে ব্যবস্থাই করুক, আমার ব্যবস্থাটা যে বাইরে বাইরে হবে সে কি আর আমি জানি না? কিন্তু তারাই যে বাড়ির একমাত্র মালিক হচ্ছে তা তুমি জানলে কি করে? ব্যাপারটা তো এখনো পর্যন্ত কেউই জানে না। ওরা আবার জানাজানির কি আছে সাধন? মিস্টার সাহা নিজে বিপদ নিচ্ছিলেন, কোনো সন্তানাদিও তার নেই। সেক্ষেত্রে ওরা ছাড়া আর তার টাকা কড়ি বিষয় সম্পত্তি পাবে কে? তুমি তো জানো তাদের প্রতি মিস্টার সাহা কোনোদিনই এতটুকু সন্তুষ্ট ছিলেন না। সে তুমি যাই বলো সাধন, হাজার হোক নিজের ভাইপো ভাইজি তো। তাদের বঞ্চিত করে অপর কাউকে কিছু তিনি দিয়ে যাবেন, এটা আমার কোনো মতেই বিশ্বাস হয় না। তাছাড়া আরও একটা কথা, নতুন ম্যানেজমেন্টে যদি আমার চাকরি না থাকে তখন তো আমাকে চলে যেতেই হবে ওই বাড়ি থেকে। সেক্ষেত্রে মানে সময় থাকতেই আগে ভাগেই সরে পড়াই কি ভালো নয়? তুমি দেখছি বড় অল্পেতেই হতাশ হয়ে পড়ো রেবেকা, সাধন বলে। মানে? তা নয় তো কি, সমস্ত ব্যাপারটাই এখনো পর্যন্ত অন্ধকারে রয়েছে। অন্ধকারে হবে কেন? আমার মনে হয় সুশান্তবাবু উইলের সম্পর্কে কিছু কিছু জানেন। চমকে ওঠে যেন সাধন মিত্র, বলে, কে বললে? কেন জানো না? আজ দুপুরে যে ওই বাড়িতে এসে জীবনকে হম্বিতম্বি করছিল সুশান্তবাবু। হম্বিতম্বি করছিল? হ্যাঁ, বলছিল পুরানো আগাছা নাকি সব কেটে সাফ করে দেবে বাড়ি থেকে। তাই নাকি? হ্যাঁ। পান্থশালা থেকে যখন বের হয়ে এলো কিরিটি ও তালুকদার, রাত তখন 9:45। আগের ট্যাক্সিটা ছেড়ে দিয়েছিল ওরা। নতুন একটা ট্যাক্সি নিয়ে ওরা যখন গড়চা লেনে ব্রজদুলাল ভবনে এসে পৌঁছালো, তখন 9টা বেজে মাত্র 7 মিনিট। ট্যাক্সির ভাড়া রাস্তা থেকে মিটিয়ে দিয়ে কিরিটি আর তালুকদার গেট দিয়ে ভেতরে প্রবেশ করে এবং কয়েক পা এগোতেই ওদের নজরে পড়ল পার্লারের কাছে জানালা পথে আলো দেখা যাচ্ছে। পার্লারের দরজার দিকে এগোতেই ওদের কানে এলো একটা রুক্ষ পুরুষের কণ্ঠস্বর। সেটাই তো আমি জানতে চাইছি মিস্টার মল্লিক, কেন এখানে এ সময় আমাকে ডেকে নিয়ে আসা হলো? যে বাড়িতে ঘৃণায় আজ পর্যন্ত কখনো আমি পা ফেলিনি, সেখানে কেন আমাকে ডেকে পাঠানো হলো? সুকুমার মল্লিকের কণ্ঠস্বর শোনা যায়। কিন্তু আর যখন আপনাদের কাকা ব্রজবাবুর মৃত্যুতে আপনারাই এবাড়ির মালিক হচ্ছেন, তখন আজ হোক কাল হোক বা পরশুই হোক, একদিন এখানে আসতেই হবে আপনাকেও। কে বললে আপনাকে সে কথা?
যার খুশি সে আসুক, জানবেন প্রশান্ত সাহা এখানে জীবনেও পা দেবে না। কিন্তু কেন বলুন তো প্রশান্ত বাবু, এত রাগ কেন আপনার বোঝাবাবুর উপরে? রাগ? একটা লম্পট, আউট অ্যান্ড আউট স্কাউন্ড্রেল একটা। লম্পট? নয়? কারো জানতে আজও বাকি আছে ওই তার সেক্রেটারি নাকি সেই ক্রিশ্চান মেয়েটা রেবেকার সঙ্গে তার সম্পর্কের কথাটা? সে কথাটা আপনি বিশ্বাস করেন প্রশান্ত বাবু? পৃথিবী শুধু লোক করে, আর আমি বা করবো না কেন? কিন্তু এও শুনেছি অনেক লোকই নাকি বলে কথাটা মিথ্যে। মিথ্যে? হ্যাঁ। তারা জানে না। আপনি বা স্থির নিশ্চিত হলেন কি করে? এ বাড়িতে তো কখনো আসেননি। না, আসিনি। তবে তবে আবার কি? ওইসব নোংরামি কখনো কেউ চাপা দিয়ে রাখতে পারে, না পেরেছে? বুঝলাম, কিন্তু যা আপনি নিজে চোখে কখনো দেখেননি, কেবলমাত্র লোকের কথা শুনে। লোকেরাই বা তার সম্পর্কে মিথ্যে রটনা করবে কেন বলতে পারেন মিস্টার মল্লিক? তাদের কি স্বার্থ? স্বার্থ হচ্ছে ঈর্ষা। শান্ত কণ্ঠে সুকুমার জবাব দেন। হ্যাঁ, একটা কথা জানবেন, কেউ কখনো আশাতিরিক্ত উন্নতি করলে তার আত্মীয় স্বজন, বন্ধু ও পরিচিত জনেরাই তার আড়ালে নিন্দে করে, কলঙ্ক রটায়, এবং সেটা করে নিছক ঈর্ষায়। এবং এ যে কত বড় গোপন ও কুৎসিত ব্যাধি, আমাদের প্রায় প্রত্যেকের মনে সেটা যেন আমরা জেনেও জানতে চাই না। না না, সে আপনি যাই বলুন মিস্টার মল্লিক, তার মুখ চোখে আমাকে বলে দিত কি টাইপের লোক সে। যাকে মশাই, ও নিয়ে তর্ক আমি করতে চাই না, আমাকে যেতে দিন। কিরিটি এতক্ষণ দরজার একপাশে দাঁড়িয়েছিল, এবারে তালুকদারকে নিয়ে ঘরের মধ্যে গিয়ে প্রবেশ করল, এবং কতকটা যেন অকস্মাতে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। ওদের পদশব্দে ঘরের মধ্যে উপস্থিত সুখময় মল্লিক ও প্রশান্ত সাহা দুজনেই যুগপৎ ওদের দিকে ফিরে তাকায়। এই যে মিস্টার রায় এসে গিয়েছেন। প্রশান্তবাবু আর এক মুহূর্ত এখানে থাকতে চাইছেন না। সুখময় মল্লিক কিরিটির মুখের দিকে তাকিয়েই কথাটা উচ্চারণ করেন। ওরই নাম প্রশান্ত সাহা? কিরিটি সুখময় মল্লিকের দিকে তাকিয়ে প্রশ্নটা করে। হ্যাঁ, উনি। আপনার ফোন পেয়ে তখনই ওকে আমি ফোন করি এখানে চলে আসবার জন্য। এসে দেখি আমার আগেই উনি এখানে এসে পৌঁছে গিয়েছেন। কিরিটি প্রশান্ত সাহার দিকে চেয়েছিল। সুশান্ত সাহাকে তার সুপুরুষ মনে হয়েছিল, কিন্তু প্রশান্ত সাহা ততোধিক সুন্দর। যেমন লম্বা চওড়া চেহারা, তেমনি উজ্জ্বল গায়ের বর্ণ। পরিধানে একটা রেয়ন সিল্কের সাদা লংস ও টেরেলিনের ঈষৎ নীলাভ রঙের শার্ট, এবং চোখে সোনার ফ্রেমের ফ্যান্সি চশমা। দাড়িগোঁফ নিখুঁত কামানো। শুধু সুন্দর চেহারাই নয়, বেশভূষাও যেমন পরিচ্ছন্ন, তেমনি নিখুঁত রুচির পরিচায়ক। আপনি প্রশান্ত সাহা? কিরিটি প্রশান্তর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে। হ্যাঁ, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না, জবাব দিল এবারে তালুকদার পাশ থেকে। ওকে না চিনলেও নাম নিশ্চয়ই ওর শুনেছেন। উনি সত্যসন্ধানী শ্রীযুক্ত কিরিটি রায়। কিরিটি রায়? কথাটা যেন কিছুটা আত্মগতভাবেই উচ্চারণ করে প্রশান্ত। প্রশান্ত বাবু, আপনি তো অ্যালেন ইলেকট্রিক্যালস কোম্পানিতে চাকরি করেন, তাই না? কিরিটি আবার প্রশ্ন করে। হ্যাঁ। সেখানে কি কাজ করেন? সেখানে আমি ওদের ওয়ার্কশপে ইলেকট্রিক্যাল মেকানিক। কিছু মনে করবেন না, কত মাইনে পান? 300 টাকা। বিয়ে করেননি তো এখনো? না। কেন বলেন তো, এখনো বিয়ে করেননি? কেন আবার কি? 300 টাকা আবার একটা টাকা নাকি? একজন মানুষেরই ভদ্রভাবে জীবন ওই টাকাতে কাটে না, তাই আবার পরিবার। ক্ষমা করবেন মশাই, এত বড় নিরেট গর্ধব আমি নই। তা তো সত্যি, আজকালকার দিনে 300 টাকা আবার কি। কিন্তু এবারে বোধহয় বিয়ে করবেন, কি বলেন? কাকার সম্পত্তি যখন পাচ্ছেন। কি বলেন? কাকার সম্পত্তি? তাহলেই হয়েছে। ব্রজদুলাল সাহাটি যে কি একখানা চিজ ছিল, আপনারা তো আর জানতেন না মশাই।
ও আশা আমি করি না। যাকে, লোকটার নামও আমার সহ্য হয় না। জীবনে এ বাড়িতে কখনো এর আগে আমি পা দিইনি, দিতামও না। আজ যদি আপনারা আমাকে এখানে ডেকে না পাঠাতেন। কেন ডেকেছেন এবার বলুন। কেন ডেকেছি তার কারণ আছে। কি কারণ এক্ষুনি জানতে পারবেন, একটু অপেক্ষা করুন। না মশাই, ক্ষমা করুন আমাকে, আমার কাজ আছে, এক্ষুনি আমাকে যেতে হবে। প্রশান্ত সাহার কথাটা শেষ হলো না। দরজার বাইরে ভারী গলায় শোনা গেল, ভিতরে আসতে পারি মিস্টার মল্লিক? কে? সুখময় মল্লিক সুধান। আমি রূপচাঁদ চ্যাটার্জি। আসুন আসুন, ভেতরে আসুন। ব্রজদুলাল সাহার সলিসিটর মিস্টার রূপচাঁদ চ্যাটার্জি এসে ঘরে ঢুকলেন। ভদ্রলোকের বয়স হয়েছে, অন্তত 50-এর নিচে নয়। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, পরিধানে দামি স্যুট, হাতে একটা চামড়ার ফুলিও। রূপচাঁদ চ্যাটার্জি ঘরের মধ্যে প্রবেশ করে পরপর সকলের মুখের দিকে তাকিয়ে শেষে তাকালেন প্রশান্ত সাহার মুখের দিকে। প্রশান্ত বাবু, আপনিও আছেন দেখছি, কিন্তু মিস্টার মল্লিককে? সুকুমার মল্লিক তখন বললেন, আমারই নাম সুকুমার মল্লিক, উনি ডিসি মিস্টার তালুকদার, আর উনি... ওর আর পরিচয় দিতে হবে না মিস্টার মল্লিক, কীর্তি রায়কে আমি চিনি, যদিও আমাদের পরস্পরের সঙ্গে পরিচয়ের সৌভাগ্য আজও হয়নি। একটু থেমে রূপচাঁদ চ্যাটার্জি আবার বলেন, আপনি যখন আমার অফিসে ফোন করেন তখন আমি অফিসে ছিলাম না, বাইরে বার্লো সাহেবের চেম্বারে একটা কনসালটেশনে গিয়েছিলাম। ফিরে আসতেই আমার জুনিয়র বললে আমাকে নাকি আপনি চেম্বারে ফোন করে ফেরার সঙ্গে সঙ্গেই এখানে চলে আসতে বলেছেন। কিন্তু কি ব্যাপার বলুন তো? কথা বলে এবারে কিরিটি। আমি সুখময়বাবুকে বলেছিলাম ফোনে আপনাকে আজ একবার এখানে আসবার জন্য খবর দিতে মিস্টার চ্যাটার্জি। ব্রজদুলাল সাহা, আপনার ক্লায়েন্টের উইল সম্পর্কে কয়েকটা ইনফরমেশন আমার দরকার। উইল সম্পর্কে? হ্যাঁ, কিন্তু কিরিটিবাবু, আমার ক্লায়েন্ট তো কোনো উইল শেষ পর্যন্ত করে যেতে পারেননি। কেন? প্রশান্তবাবু তো জানেন সে কথা, ওকে তো আজই বলেছি। রূপচাঁদ চ্যাটার্জি কথাটা বলার সঙ্গে সঙ্গে কিরিটি প্রশান্ত সাহার দিকে তাকালো, কিন্তু সে মুহূর্তের জন্য, পরক্ষণেই তাকালো আবার রূপচাঁদ চ্যাটার্জির দিকে। আপনার ক্লায়েন্টের কোনো উইল নেই? না, মাদ্রাজ যাবার আগে সর্বপ্রথম তিনি উইলের কথা আমাকে জানান। তার আগে কখনো উইলের প্রশ্ন ওঠেনি? না, সেই প্রথম উইলের কথা আমাকে বলেন, এবং কিভাবে উইল হবে মুখে সেটা বলে আমাকে একটা ড্রাফট তৈরি করে রাখতে বলেন, মাদ্রাজ থেকে ফিরে এসে সেটা পাকাপাকি করবেন বলে। কিন্তু শেষ পর্যন্ত তো সব ভেস্তে গেল। মাদ্রাজ থেকে যেদিন ফিরলেন সেই রাত্রেই আত্মহত্যা করলেন। আত্মহত্যা তো তিনি করেননি মিস্টার চ্যাটার্জি। গম্ভীর কণ্ঠে কিরিটি এবার বলে, সে কি, আত্মহত্যা করেননি? না। স্থির কণ্ঠে কিরিটি পুনরায় প্রতিবাদ জানালো, কিন্তু আমি যে শুনেছিলাম... ভুল শুনেছিলেন, তাকে হত্যা করা হয়েছে। কিরিটি আবার বলে, হত্যা করা হয়েছে? হ্যাঁ, বাট হাউ? হাই ভোল্টেজ ইলেকট্রিক কারেন্ট তার দেহে পাস করিয়ে তাকে সে রাত্রে হত্যা করা হয়েছে মিস্টার চ্যাটার্জি। এতক্ষণে প্রশান্ত সাহা কথা বললে। সত্যি বলছেন কিরিটিবাবু, কাকাকে হত্যা করা হয়েছে? হ্যাঁ প্রশান্তবাবু, তাকে সত্যিই হত্যা করা হয়েছে। কিন্তু কে? কে তাকে হত্যা করবে? যার স্বার্থ ছিল সেই। যাক সে কথা প্রশান্তবাবু, আপনাকে আমার যে জন্য প্রয়োজন এবং যে জন্য ডেকেছিলাম, অনুগ্রহ করে আমার সঙ্গে একবার উপরে যাবেন কি? উপরে কেন বলুন তো? এক্সপার্ট ওপিনিয়ন নেব। এক্সপার্ট ওপিনিয়ন কি ব্যাপারে? আপনি তো একজন ইলেকট্রিক্যাল মেকানিক, ইলেকট্রিকের ব্যাপারেই আপনার ওপিনিয়ন আমার চাই। চলুন। ওরা ঘর থেকে বের হয়ে দোতলা সিঁড়ির দিকে এগুচ্ছে। এমন সময় সাধন আর রেবেকাকে সেখানে প্রবেশ করতে দেখা গেল। রেবেকা আর সাধন মিত্র যেন হঠাৎ ওই সময় ওদের ওখানে দেখে থমকে দাঁড়িয়ে যায়। কিরিটি কিন্তু ওদের দিকে চেয়ে মৃদু হেসে বলে, যাক, আপনারা দুজনে এসে গিয়েছেন, ভালোই হলো।
বাকি রইলেন শুধু সুশান্তবাবু। এরপর কিরিটি সুখময়ের দিকে তাকিয়ে বলে, মিস্টার মল্লিক, বলুন, আপনি সুশান্তবাবুকে আসবার জন্য খবর পাঠাননি? হ্যাঁ, লোক পাঠিয়েছি তো। যাকে পাঠিয়েছি তাকে বলেও দিয়েছি সুশান্তবাবুকে তার ফ্ল্যাটে না পাওয়া গেলে হংকং হোটেলে পাওয়া যাবে, প্রয়োজন হলে সেখানেও যেতে। তবে তিনিও হয়তো এসে পড়বেন। চলুন ওপরে যাওয়া যাক। চলুন প্রশান্তবাবু, সাধনবাবু, মিস মণ্ডল, আপনিও। সকলে এসে উপরে ব্রজদুলাল সাহার ঘরের তালা খুলে প্রবেশ করল। ঘরের যাবতীয় জিনিসপত্র ব্রজদুলালের হত্যার পরদিন সকালে যেমন ছিল যেখানে যেটি, 7 দিন পরে ঠিক তেমনি আজও সব আছে। কিরিটি একবার চারিদিকে চোখ বুলিয়ে দেখে নিল। তারপর সুখময়ের দিকে চেয়ে বললে, মিস্টার মল্লিক, ভৃত্য জীবন আর দারোয়ান মিসিরকে একবার এ ঘরে ডেকে আনুন। সুখময় মল্লিক ঘর থেকে বের হয়ে গেলেন। কিরিটি ঘরের দক্ষিণ দিককার জানালাটা খুলে দিয়ে খোলা জানালার সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের মধ্যে বাকি সকলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ঘরের মধ্যে অদ্ভুত একটা স্তব্ধতা যেন থমথম করতে থাকে। মিনিট কয়েক বাদেই সুখময় মল্লিক ভৃত্য জীবন আর দারোয়ান মিসিরকে নিয়ে ফিরে এলেন। ভৃত্য জীবনকে ঘরে ঢুকতে দেখেই কিরিটি ঘুরে দাঁড়ালো। জীবন, আগে প্রশান্তকে দেখিয়ে বলে, এই বাবুকে চেনো? কেন চিনব না আগে, উনি তো বাবুর বড় ভাইপো। এ বাড়িতে উনি এর আগে কখনো এসেছেন? আগে না। এবারে দারোয়ান মিসিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে কিরিটি, মিসির জি? জি? ওই बाबू को तुम पहचानते? जी नहीं। कभी देखा नहीं? नहीं जी। বাইরে ওই সময় জুতোর শব্দ শোনা গেল। মিস্টার মল্লিক, দেখুন তো আপনার সুশান্তবাবু বোধহয় এলেন। কিরিটি সুখময়ের মুখের দিকে তাকিয়ে বলে। সুখময় মল্লিককে আর এগিয়ে দেখতে হলো না। সত্যি সুশান্ত সাহা ও একজন প্লেন ড্রেস সিআইডি অফিসার এসে ঘরে ঢোকেন। সুশান্ত দাঁড়াবার ভঙ্গিটা যেন কেমন একটু শিথিল। কোনো মতেই যেন সে সোজা হয়ে স্থির হয়ে দাঁড়াতে পারছিল না। আজও তার পরিধানে দামি স্যুট ছিল। সুশান্ত ঘরে ঢুকতে ঢুকতেই বলে, সুকুমার মল্লিক, কেন সে আমাকে এভাবে এখানে ধরে নিয়ে এলো? আমি জানতে চাই, কোথায় সে? কণ্ঠস্বর জড়িত, বোঝা যায় অতিরিক্ত মদ্যপানে সুশান্ত সাহা নেশাগ্রস্ত, ঠিক প্রকৃতিস্থ নয়। কিরিটি এগিয়ে এলো। সুশান্তবাবু, বসুন সোফাটায়। সুশান্ত বলে ওঠে, ড্যাম ইট, বসতে আমি আসিনি। কথাটা সুশান্ত শেষ হয় না। ঘরের মধ্যে অন্যান্য দণ্ডায়মান সকলের দিকে একে একে তার নজর পড়ে এবং সর্বশেষে প্রশান্তর দিকে তাকিয়ে বলে ওঠে, এই যে, বড় সাহেব, তুমিও তাহলে উপস্থিত হয়েছ। ভালো ভালো। কিরিটি আবার গম্ভীর এবং গলায় নির্দেশের সুর এনে বলে, বসুন সুশান্তবাবু। বসবো? হ্যাঁ, বসুন। আপনারা সবাই দাঁড়িয়ে থাকবেন? আর শুধু আমি বসবো মিস্টার রায়? হ্যাঁ, আপনি বসুন। ওকে বস, তবে বসলাম। কিরিটি এবারে সাধন মিত্রের দিকে তাকিয়ে বললে, আজ এই সময়ে এমন যে একটা যোগাযোগ হবে সত্যি বলছি ভাবতে পারিনি সাধনবাবু। কিন্তু ঘটনাচক্রে ভগবানের ইচ্ছায় যখন যোগাযোগটা হলোই, তখন যে কথাটা আপনাদের প্রত্যেককেই আমার বলবার ছিল সেটা আজই বলবো। একটু থেমে কিরিটি আবার বলতে লাগলো, গত 23শে জুলাই রাত্রে এই কক্ষের মধ্যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। সেই হত্যাকাণ্ডের কথাই বলবো।
কেমন করে সে রাত্রে ব্রজদুলাল বাবু নিহত হয়েছিলেন আপনারা হয়তো এখনো সকলে তা ঠিকমতো জানেন না। সবাই রুদ্ধ নিঃশ্বাসে যেন কিরিটির কথা শুনতে থাকে। কিরিটি বলে, আপনারা হয়তো সবাই জানেন গত 23শে জুলাই এই অঞ্চলে রাত 10:45 থেকে 11:15 পর্যন্ত ইলেকট্রিক কারেন্ট বন্ধ থাকায় এই অঞ্চলটা ওই আধ ঘন্টা সময় অন্ধকার হয়েছিল। সেই সময়ের মধ্যেই হত্যাকারী এই ঘরের মধ্যে কৌশলে ব্রজদুলাল বাবুর মৃত্যু ফাঁদ পাতে, যে ফাঁদে ব্রজদুলাল বাবু অবধারিতভাবে পা দেন নিজের অজ্ঞাতেই। মৃত্যু ফাঁদ, মৃদু কণ্ঠে কথাটা উচ্চারণ করে সাধন মিত্র। হ্যাঁ, মৃত্যু ফাঁদ, ডেথ ট্র্যাপ। এবং মৃত্যু ফাঁদটা কি ছিল জানেন? একটা টেবিল ল্যাম্প। টেবিল ল্যাম্প কথাটা বলে যেন হাঁ করে তাকায় সাধন মিত্র কিরিটির মুখের দিকে। হ্যাঁ মিস্টার মিত্র, একটা টেবিল ল্যাম্প, যে টেবিল ল্যাম্পটা ওই ত্রিপয়ের উপরে বরাবর থাকতো এবং যেটা সে রাত্রে ব্রজদুলালকে হত্যা করবার পর হত্যাকারী সেই রাত্রেই সরিয়ে ফেলে ওই নতুন টেবিল ল্যাম্প ওইখানে রেখে দেয়। ওই টেবিল ল্যাম্পটা একটা নতুন ল্যাম্প, এবং অরিজিনাল ল্যাম্পটা সরিয়ে ওই নতুন ল্যাম্পটা রেখেই হত্যাকারী সে রাত্রের তার হত্যার নিদর্শন রেখে গিয়েছে তার নিজের অজ্ঞাতে। এমনিই হয়, ভগবানের বিচারে পাপের ছাপ এমনি করেই হত্যাকারী তার অজ্ঞাতে রেখে যায়, আর ওই ল্যাম্পটাই আমাকে সত্যের সন্ধান দিয়েছে। সুকুমার মল্লিক বলেন, ব্যাপারটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না মিস্টার রায়। কেন বুঝতে পারছেন না সুকুমার বাবু? ময়নাতদন্তের রিপোর্ট থেকে আমরা জেনেছি সে রাত্রে হাই ভোল্টেজের ইলেকট্রিক কারেন্ট পাস করবার জন্যই ব্রজদুলাল বাবুর আকস্মিক মৃত্যু ঘটেছিল, কেমন কিনা? হ্যাঁ, সেই কারেন্ট পাস করানো হয়েছিল যে টেবিল ল্যাম্পটার কথা বলছি সেটারই ভিতর দিয়ে। কিন্তু সেই অরিজিনাল টেবিল ল্যাম্পটি গেল কোথায়? প্রশ্ন করেন সুকুমার মল্লিক। মিস রেবেকা মণ্ডলকে জিজ্ঞাসা করুন, উনি হয়তো বলতে পারবেন কোথায় সে ল্যাম্পটা। কিরিটির মুখ থেকে কথাটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে সকলের দৃষ্টি যেন একসঙ্গে গিয়ে পড়ল ঘরের মধ্যে দণ্ডায়মানা রেবেকার উপরে। রেবেকা প্রথমটায় বোধহয় একটু থতমত খেয়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, হোয়াট ডু ইউ মিন? এই কথার আপনার অর্থ কি মিস্টার রায়? আমি জানতে চাই। ইট ইজ নট অনলি ইনসাল্টিং, ড্যামেজিং টু। কিরিটি মৃদু হেসে একবার রেবেকার মুখের দিকে তাকিয়ে বলে, অবশ্যই ড্যামেজিং মিস মণ্ডল, এবং ড্যামেজিং যে হতে পারে সেটা অন্তত আপনার মতো বুদ্ধিমতী মেয়ের পক্ষে পূর্বেই বোঝা উচিত ছিল। হোয়াট ডু ইউ মিন? কি বলতে চান আপনি? বলতে চাই ল্যাম্পটা আপনারই ঘরে আলমারির টানার মধ্যে পাওয়া গিয়েছে। হোয়াট? কি বললেন? যা বললাম তা তো আপনার অজানা নয় মিস মণ্ডল। সাজানো মিথ্যা একটা ষড়যন্ত্র, কোর্টে তাই বলবেন। বলেই জীবনের দিকে তাকিয়ে কিরিটি শুধায়, ল্যাম্পটা কোথায় তুমি পেয়েছিলে জীবন? আগে সেক্রেটারি ম্যাম সাহেবের ঘরে। চিৎকার করে ওঠে সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ কণ্ঠে রেবেকা, জীবন? ইউ লায়ার! লায়ারও নয় মিস মণ্ডল, ল্যাম্পটা সত্যি ও আপনার ঘরে পেয়েছিল। ওকে আমি বাড়ির সর্বত্র ল্যাম্পটা খুঁজে দেখতে বলেছিলাম, ও আপনার ঘরে আলমারি ড্রয়ারের মধ্যেই সেটা খুঁজে পেয়ে আমাকে পৌঁছে দেয়। সুশান্ত জড়িত কণ্ঠে বলে ওঠে, তাহলে ম্যাম সাহেব তুমি? না সুশান্ত বাবু, ঠিক উনি নন, যদিও উনি সাহায্যকারী ছিলেন সে রাত্রের ব্যাপারে। কিরিটি বলে ওঠে। সাধন মিত্র এতক্ষণ একপাশে চুপ করে যেন পাথরের মতোই দাঁড়িয়েছিল। সমস্ত মুখখানা তখন তার ফ্যাকাশে রক্তশূন্য। তার দিকে তাকিয়ে এবার কিরিটি বলে, সাধনবাবু, নারীর মন বড় বিচিত্র বস্তু। তাহলেও এটা আপনার মতো একজন বুদ্ধিমান ব্যক্তির অন্তত বোঝা উচিত ছিল, যে নারী একজনের সঙ্গে স্বার্থের জন্য প্রেমের খেলা খেলতে পারে সে আরেকজনের সঙ্গেও পারে। এখন বোধহয় বুঝতে পারছেন, ইউ হ্যাভ বিন ডিসিভড। আপনিও প্রতারিত হয়েছেন।
সাধন মাথা নিচু করে। কিরিটি বলে, তবে আপনার দুঃখের কোনো কারণ নেই। ওই রেবেকা মণ্ডল যেমন আপনাকে প্রেমের ব্যাপারে প্রতারণা করেছে, তেমনি নিজেও প্রতারিত হয়েছে। ও জানে না এখনো যে ও নিজে যেমন আপনার সঙ্গে প্রেমের খেলা খেলেছে, তেমনি প্রশান্ত সাহাও ওর সঙ্গে নিতান্তই স্বার্থের খাতিরে এই প্রেমের খেলা খেলেছে এতদিন। সহসা যেন রেবেকা পাগলের মতোই চিৎকার করে ওঠে, না না, এ অসম্ভব। কিরিটি ওই সময় বলে ওঠে, না প্রশান্ত বাবু, এ ঘর থেকে বেরোবার চেষ্টা করবেন না। প্রশান্ত সবার অজ্ঞাতে দরজার দিকে এগোচ্ছিল পায়ে পায়ে, হঠাৎ থমকে দাঁড়ায়। কিরিটি সুখময়ের দিকে তাকিয়ে বলে, মিস্টার মল্লিক, পুট হিম আন্ডার অ্যারেস্ট। সুখময় মল্লিক সঙ্গে সঙ্গে এগিয়ে প্রশান্তর হাতে হাত করা পরিয়ে দেন। সেই রাত্রেই কিরিটি বলছিল, ব্রজদুলাল সাহার পৈশাচিক হত্যার পশ্চাতে ছিল বিচিত্র একটা নাটক, যার পাত্রপাত্রী ছিল ব্রজদুলাল সাহা স্বয়ং, তার ভ্রাতুষ্পুত্র প্রশান্ত সাহা, তার পিএ সাধন মিত্তির এবং তার সেক্রেটারি মিস রেবেকা মণ্ডল। বলাই বাহুল্য, বিপত্নিক ব্রজদুলালের দুর্বলতা জন্মেছিল রেবেকার উপরে। শুধু ব্রজদুলালের কেন, সাধন মিত্রেরও দুর্বলতা জন্মেছিল রেবেকার উপরে। কিন্তু ওদের দুজনের কেউই খুনাক্ষরে জানতে পারেননি যে রেবেকা ভালোবেসেছিল প্রশান্ত সাহাকে। আবার রেবেকাও তেমনি জানতে পারেননি খুনাক্ষরেও প্রশান্ত তার প্রতি সবটাই ছিল নিছক একটা অভিনয়। নারীর চাইতে সে কাঞ্চনকেই জীবনে বেশি প্রাধান্য দিয়েছে। এরপর আসা যাক ঘটনায়। ব্রজদুলাল তার ভ্রাতুষ্পুত্রদের আদৌ দেখতে পারতেন না। অবশ্যই দেখতে না পারলেও প্রশান্ত ও সুশান্ত বাবুদের ধারণা ছিল ব্রজদুলাল তাদের একেবারে বঞ্চিত করবেন না। কিন্তু যে মুহূর্তে প্রশান্ত সাহা জানতে পারল ব্রজদুলাল বাবু রেবেকাকে বিবাহ করবেন স্থির করেছেন, রেবেকারই মারফত সঙ্গে সঙ্গে সে ব্রজদুলালকে পৃথিবী থেকে সরিয়ে দেবার জন্য স্থির প্রতিজ্ঞ হলো। কিন্তু একা অত বড় দায়িত্বটা নেওয়া সম্ভব নয়, তাই সে রেবেকার সাহায্য চাইল। রেবেকাও সম্মত হলো, যেহেতু প্রশান্তকে সে মনে মনে ভালোবাসত। মিস্টার মল্লিক শুধালেন, রেবেকাকে ব্রজদুলাল বিবাহ করবেন স্থির করেছিলেন? কথাটা জানলেন কি করে মিস্টার রায়? কথা প্রসঙ্গে মৃত্যু জীবনী আমাকে কথাটা পরশু রাত্রে বলে ফেলেছিল, এবং কথাটা শোনার সঙ্গে সঙ্গেই ব্রজদুলালের হত্যা রহস্যটা আমার কাছে অনেকটা পরিষ্কার হয়ে যায়। কেবল একটা কিন্তু থেকে যায়। কিন্তু? হ্যাঁ, বুঝতে পারছিলাম না রেবেকা যখন ব্রজদুলালকে বিবাহ করতে সম্মত হয়েছিল, তখন এত বড় নৃশংস ব্যাপারটা কি করে ঘটতে পারে। কারণ রেবেকার অজ্ঞাতে তো এত বড় ব্যাপারটা সংঘটিত হওয়া সম্ভবপর হতে পারে না আদৌ। কিন্তু সে প্রশ্নের মীমাংসাও একটু আগে আজ সন্ধ্যায় অকুশতেই যেন হয়ে গেল পান্থশালায়। মিস্টার মল্লিক সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন কিরিটির মুখের দিকে। পান্থশালায়? হ্যাঁ, পান্থশালায়। সাধনবাবু আর রেবেকাকে দেখে ওদের কথাবার্তা শুনে পান্থশালায় বসেই বুঝতে পারলাম রেবেকা সাধন মিত্রের সঙ্গেও যখন প্রেমের খেলা খেলছে, তখন হতভাগ্য প্রৌঢ় ব্রজদুলালও তার অন্যতম ভিকটিম হয়েছিল স্বার্থজনিত প্রেমের খেলায়, নিঃসন্দেহে। যাক, যা বলছিলাম, সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। একটু থেমে আবার সুখময় মল্লিকের দিকে তাকিয়ে কিরিটি বলে, আজ যখন সুখময়বাবু আপনাকে ফোনে সকলকে ডেকে এখানে জড়ো করার কথা বলি, তখনও জানতাম না, বুঝতেও পারিনি ঘটনার পরিস্থিতি সহসা এমন হয়ে দাঁড়াবে। আমাকে যেন কোনো চেষ্টাই করতে হলো না, আপনা হতেই সব জটগুলো খুলে গিয়ে সবকিছু পরিষ্কার হয়ে গেল। সুখময় মল্লিক ওই সময় প্রশ্ন করেন, কিন্তু ঘটনাটা কি ঘটেছিল বলে আপনার ধারণা মিস্টার রায়? আর কেনই বা প্রশান্ত সাহা তার কাকাকে এমনি করে হত্যা করলো? এবং প্রশান্তর ওপরই বা আপনার সন্দেহ পড়ল কি করে? কিরিটি বলে, প্রশান্ত সাহার উপরে আমার সন্দেহ পড়েছিল তিনটি কারণে। তিনটি কারণে? হ্যাঁ। প্রথমত, ব্রজদুলাল সাহার ইলেকট্রিক কারেন্টে মৃত্যু হওয়ায় এবং প্রশান্ত নিজের স্বীকৃতিতে জানতে পারা যায় যে সে একজন ইলেকট্রিক মেকানিক, ওর দিকে আমার দৃষ্টি আকর্ষিত হয়। দ্বিতীয়ত, তার সঙ্গে কথা বলে বুঝতে পারি সে এক নম্বরের একজন অর্থলোলুপ। তৃতীয়ত, ব্রজদুলালকে ও অন্তরের সঙ্গে ঘৃণা করে। সবকিছু মিলিয়ে ওর উপরে আমার সন্দেহটা দৃঢ়বদ্ধ হয়। তারপর সমস্ত ব্যাপারটা দুয়ে দুয়ে চারের মতো মিলিয়ে নিতে আর আমার কষ্ট হয়নি। একটু থেমে কিরিটি আবার বলতে লাগলো,
প্রশান্ত সাহার লোকটা অতীব ধূর্ত, সন্দেহ নেই। সে জানতো রেবেকার প্রতি সাধনবাবুর দুর্বলতা আছে, আর রেবেকা তাকে ভালোবাসে। দুদিককার এই ভালোবাসার ছুরি দিয়েই সে তার পথ পরিষ্কার করে নিয়েছিল। ওই দিন দ্বিপ্রহরে সাহেবের ছদ্মবেশে এসে রেবেকার সাহায্যে প্রশান্ত ব্রজদুলালের শয়নকক্ষের ইলেকট্রিক টেবিল ল্যাম্পটা এবারই 440 ভোল্টের সঙ্গে ডিরেক্ট কানেকশন করে রেখে গিয়েছিল। সে জানত ব্রজদুলাল রাত্রে শয়নের পূর্বে সোফায় বসে খবরের কাগজ পড়েন ড্রিঙ্ক করতে করতে। সে রাত্রেও শয়নের পূর্বে সোফায় বসে যথারীতি খবরের কাগজ পড়বার জন্য সামনের টেবিল ল্যাম্পটা জ্বালাতে যাবার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয় হাই কারেন্টের ইলেকট্রিসিটিতে। ইতিমধ্যে নিষ্প্রদীপ হয় ওই অঞ্চল, এবং ওই নিষ্প্রদীপের মধ্যেই কোনো এক সময় অন্ধকারে ওই ঘরে সবার অলক্ষ্যে পাশের লাইব্রেরি ঘরের ভিতর দিয়ে প্রবেশ করে প্রশান্ত আসল ল্যাম্পটা সরিয়ে দ্বিতীয় ল্যাম্প যথাস্থানে রেখে যায়। কিন্তু এত করেও সে 3টি মারাত্মক ভুল করেছিল। 3টি মারাত্মক ভুল? হ্যাঁ মিস্টার মল্লিক। প্রথম ভুল, রেবেকার সাহায্যে সাধনবাবুকে দিয়ে মাদ্রাজ থেকে ব্রজদুলাকে ট্রাঙ্ক কল করে তাড়াহুড়ো করে নিয়ে এসে। দ্বিতীয় ভুল করেছিল আসল ল্যাম্পটা বদলে দ্বিতীয় একটা নতুন ল্যাম্প সেখানে বদলে রেখে। এবং তৃতীয় মারাত্মক ভুল করেছিল ঘরের দরজাটা খুলে রেখে দিয়ে। হত্যা সে করেছিল নিশ্চয়ই ব্রজদুলালের সম্পত্তির লোভে? সুকুমার মল্লিক বলেন, ঠিক তাই। উইলের ড্রাফট হয়ে গিয়েছে শুনে উইল পাকাপোক্ত হবার আগেই সে তাই ট্রাঙ্ক কল করে মাদ্রাজ থেকে এনে ব্রজদুলালকে হত্যা করেছিল। কারণ উইলে কোনো রকম কিছু না থাকলে সম্পত্তি পেতে তো কোনো অসুবিধাই হতো না। কিন্তু আর না মিস্টার মল্লিক, রাত প্রায় শেষ হয়ে এলো। এবারে আমি বিদায় নেব। কিরিটি সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। ইতিমধ্যে বাইরে পুলিশের কালো ভ্যানও এসে গিয়েছিল। হত্যাকারী প্রশান্ত সাহা ও রেবেকা মণ্ডলকে নিয়ে মিস্টার মল্লিক হাজতে যাবার জন্য উঠে দাঁড়ালেন। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরব পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।